গল্পের নাম আমার অনুভূতি তুমি, পর্বের সংখ্যা ৯। লেখা নুসাইবা ইসলাম। পর্বের সংখ্যা ৯ এবং শেষ। কোথায় আপনি ইফরাত? দেখেন আপনার ইস্যুর খুব কষ্ট হচ্ছে, প্লিজ আমাকে বাঁচিয়ে নেন। ইস্যু বলল। খুব কষ্টে আপসে আপসে এই কথাগুলো আওড়াচ্ছে ইস্যু। ইস্যুর মনে হচ্ছে সে আর বাঁচবে না, তার সময় শেষ হয়ে যাচ্ছে। ধীরে ধীরে জ্ঞান হারাচ্ছে সে। আমাকে বিয়ে করতে কেন অস্বীকার জানালি তুই ইস্যু? ইফরাতের টাকা দেখে? আজ বিয়ে তুই না ভাঙলে তোর সাথে আমার তাহলে এত কিছু হতো না। আমিও রাগ করে বাবার কথায় লামিয়াকে দেখতে যেতাম না। শুধু তুই না বলায় সূর্য। আমার দোষ নেই ভাইয়া, তুমি সত্যি না জেনে কে এই কাজ করলা। আমার কথা বলতে কষ্ট হচ্ছে, না হয় আমি বলতাম তোমাকে সব। যাই হোক, এইসবের জন্য অনেক পস্তাইবা তুমি ভাইয়া, ইস্যু বলল। ইস্যু জ্ঞান হারিয়ে ফেলেছে। ইস্যুর কথায় সূর্য অবাক। কোন সত্য সে জানে না, কিসের সত্যি কথা না জানার কথা বলল। ইস্যুর কাছে গিয়ে ইস্যুকে ওঠানোর চেষ্টা করছে। এই ইস্যু, টাকা কিসের কথা বলিস তুই? পুরো কথা বল, তাকে বলছি তুই। কিরে তাকাচ্ছিস না কেন? ইস্যু শুনতে পারছিস পাখি? হায় আল্লাহ, আমি এইসব কি করলাম? সূর্য বলল। এতক্ষণে ইফরাত ও পুলিশ সবাই চলে এসেছে এখানে। ইফরাত ইস্যুর অবস্থা দেখে দরজার সামনে দাঁড়িয়ে আছে। সে স্তব্ধ হয়ে গেছে। সূর্যও চুপচাপ বসে আছে, তার মুখেও কোনো কথা নেই। পুলিশরা দ্রুত এগিয়ে এলো। ইস্যুর নাকের সামনে আঙ্গুল দিয়ে চেক করলো, এখনও নিঃশ্বাস নিচ্ছে। মিস্টার ইফরাত, ওনাকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে, না হলে ওনাকে বাঁচানো যাবে না, ইন্সপেক্টর বলল। ইফরাতের ধ্যান ফিরে আসতেই সে ইস্যুকে কোলে তুলে নেয় আর বেরিয়ে যায় ওখান থেকে। পুলিশ সূর্যকে ধরে নিয়ে যাচ্ছে, কিন্তু সূর্য কিছু বলছে না। ইস্যুকে হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা প্রথমে চিকিৎসা করতে চান নাই। ডাক্তাররা ভেবেছেন সুসাইড কেস, তাই পুলিশকে ইনফর্ম করা লাগবে। ইফরার ও ওসি সাহেবকে কল লাগিয়ে ডাক্তারের সাথে কথা বলিয়ে দেন। ডাক্তাররা তৎক্ষণাৎ ইস্যুর চিকিৎসা শুরু করেন। অনেকটা রক্ত বেরিয়ে যাওয়ায় ইস্যুকে রক্ত দেওয়া লাগবে। এতক্ষণে বাড়ির সবাই চলে আসছে সেখানে। ইস্যুর মা কিছু বলছে না, কী বা বলবে, সব যে তার ভাবনার বাইরে হচ্ছে। ইফরাত ইফরাত সাহেব, আমাদের এখনই এবি পজিটিভ এর 1 ব্যাগ রক্ত লাগবে। রোগীর শরীর থেকে অনেক রক্ত বের হয়ে গেছে, ডাক্তার বলেন। আমার রক্তের গ্রুপ এবি পজিটিভ। ডাক্তার, আমি রক্ত দেব, লামিয়া বলল। ইস্যুকে লামিয়া রক্ত দেয়। সেই সকালে এনে ভর্তি করা হয়েছে আর এখন বিকাল। ইস্যুকে কেবিনে অনেক আগে শিফট করা হয়েছে, এখনও জ্ঞান ফিরে নাই। ইস্যুর পাশে ইস্যুর হাত ধরে বসে রয়েছে ইফরাত। ছেলেটা অনেক ভয় পেয়ে গিয়েছিল, সে ভাবছে সে তার ইস্যুকে হারিয়ে ফেলছে। ইস্যুর জ্ঞান ফিরছে, সে তার আঁখি পল্লব ধীরে ধীরে মেলে দেখলো ইফরাত তার হাত ধরে বসে আছে, তার চোখ থেকে পানি পড়ছে। আমি জানতাম না তো ইফরাত যে এইভাবে মেয়ের মতো কান্না করতে পারে, ইস্যু বলল। ইস্যুর আওয়াজ পেয়ে মাথা তুলে তাকায় সে। ইস্যুর জ্ঞান ফেরায় খুশি হয়ে যায় ইফরাত। ইস্যুর কপালে চুমু এঁকে দেয় সে। আমি ভয় পেয়ে গেছিলাম, এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আমি হারিয়ে ফেলেছি তোমাকে, ইফরাত বলল। দূর, আমি জানতাম আমাকে বাঁচাতে তুমি আসবে, কিন্তু এত দেরি করবে জানতাম না, ইস্যু বলল। আচ্ছা রাগ কর না, সরি, আমি ভাবি না এমন কিছু করবে সূর্য, ইফরাত বলল। ও হ্যাঁ, সূর্য ভাইয়া কই? আপনি প্লিজ আমাকে বাসায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন, আমার আর ভালো লাগছে না, ইস্যু বলল। সূর্য থানায় আছে এখন। দাঁড়া, ডক্টর আসুক, চেক আপ করুন, দেন কি বলে দেখি। নার্স ডাক্তারকে ডেকে নিয়ে আসুন আর বাইরের সবাইকে আসতে বলুন। ইফরাতের কথায় নার্স চলে যায়। তখন ঈশার মা, লামিয়া, মামি সবাই কেবিনে চলে আসে। ঈশার এসে ঈশাকে ধরে কান্নাকাটি শুরু করে দেয়। আরে আম্মা, এভাবে কান্না করছেন কেন? আমার কিছু হয় নাই তো। দূর, বলদের মতো কান্না করে আম্মারে পচা লাগে দেখতে, ইস্যু বলল। মেয়ে যে এই অবস্থায় ও এই কথা বলবে, তবু কান্না থামিয়ে ফেললেন। তোর দুষ্টমি কি কমবে না? সিরিয়াস টাইমে দুষ্টমি, রাফিয়া বেগম বলেন। থাক না রাফিয়া, এত বড় একটা বিপদ থেকে বেঁচে গেল মেয়েটা, একটু দুষ্টমি না করলে কি হয়, মামি বলল। আম্মু ও ফুপি, তোমরা বাসায় যাও, আমি ইস্যুকে নিয়ে পরে আসবো। আঙ্কেল বাসায় একা আছেন, লামিয়া তুই থাক আর তোমরা যাও। আমি ডাক্তার থেকে ইস্যুর খাবারের রুটিন জেনে তোমাকে মেসেজ করে দেবো, আম্মু, ইফরাত বলল। আচ্ছা তাহলে গেলাম, ওর খেয়াল রাখিস আর জানাইস, মামি বলল। ঈশার মামি আর মা চলে গেলেন। ডাক্তার এসেও দেখে গেছেন। মেডিসিন আর খাবারের রুটিন দিয়ে ডিসচার্জও দিয়ে দিয়েছে ঈশাকে। বাড়ি ফেরার জন্য ঈশাকে নিয়ে গাড়িতে বসলো। লামিয়া আর ইফরাত সামনে বসে ড্রাইভিং করছে। আমাকে মাফ করে দে না বোন, আমি বুঝতে পারি না যে এত কিছু হবে, লামিয়া বলল। এতে তোমার দোষ নেই আপু। হ্যাঁ, সূর্য ভাইয়া যেমন আমাকে ভালোবেসেছে, তেমন তুমিও ভাইয়াকে ভালোবেসছো।
ভালোবাসা ভুল না, তবে অন্ধের মতো বিশ্বাস করা বোকামি, ইস্যু বলল। আজকে বাড়ি এসেছে ইস্যু, 3 দিন হয়ে গেল। সময় কিভাবে কিভাবে যেন শেষ হয়ে যায়, বোঝাই যায় না। আর এই 3 দিনে ইফরাতের প্রতি ইস্যুর ভালোবাসা দ্বিগুণ বেড়েছে। ইস্যুর সব খেয়াল ইফরাত রাখছেন। বাসায় আসা দ্বিতীয় দিন সূর্যকে নিয়ে এসেছিল ঈশার কাকা কাকি। সূর্যকে সব বলা হয়েছে যে সূর্যকে তার বাবা মা ভুল বুঝিয়েছে। ওই দিন সূর্যকে অনেক বুঝিয়েছে ঈশা, ভালোবাসা ভুল না, তবে কিছু করার আগে সব জেনে নিতে হয়। সূর্য মাপ চায় ঈশা আর লামিয়ার কাছে। সূর্যের মানসিক সমস্যা বলে ধারণা করেছেন সবাই, এজন্য মেন্টাল অ্যাসাইলামে সূর্যকে কিছুদিন রাখার পরামর্শ দিলেন সবাই। সূর্য মেনে নিল, কারণ সে স্বাভাবিক হলে কখনো ঈশাকে এভাবে মারার কথা ভাবতে পারত না। সূর্যের মা বাবা নিজেদের করা কাজে অনুতপ্ত হন আর সবার কাছে ক্ষমা চেয়ে বলে যান। দুনিয়াটা বড্ড আজীব, প্রথমে কেউ কিছু বুঝতেই চায় না, আর যখন তারা বুঝে তখন অনেক দেরি হয়ে যায়। সূর্য যদি তার মা বাবাকে এতটা বিশ্বাস না করে সব কিছুর সত্যতা যাচাই করত, তাহলে আজকে তাদের গল্প ভিন্ন থাকতো। কারো প্রতি কারো অনুভূতি কম নেই। যেমন ঈশ্বর অনুভূতি ইফরাত আর সূর্যের অনুভূতি লামিয়া, ঠিক সেভাবেই লামিয়ার অনুভূতিও সূর্য ছিল। পৃথিবীতে সবার ভালোবাসা পূর্ণতা পায় না, হয়তো এটাই নিয়ম। এত কিছু ভাবতে চাই না, আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ রাত ঈশ্বর কাছে। আজকে সেই কাঙ্ক্ষিত রাত। আজ সন্ধ্যায় ইস্যু আর ইফরাতের বিয়ে সম্পন্ন হয়েছে। আজ তাদের বাসর রাত। ইস্যু তার প্রিয়তম ভালোবাসার জন্য অপেক্ষা করে যাচ্ছে। রাত 12টা 30। সব ঝামেলা শেষ করে রুমে আসতে আসতে অনেকটাই দেরি হয়ে গেছে ইফরাতের। ইস্যুতে তার জন্য অপেক্ষা করছে। রুমে ঢুকতে ইস্যু ইফরাতকে সালাম করলো। এই যে বর সাহেব, সালাম করলাম, আমার সালামি কোথায়? ইস্যু বলল। কি মেয়ে রে বাবা, বাসর রাত সালাম করে সালামি চাচ্ছে। ইফরাত, এত কিছু জানি না, সালাম করেছি, সালামি দেন, ইস্যু বলল। ইফরাত এবার তার রুমের আলমারি থেকে কতগুলো গিফট বক্স বের করে ইস্যুকে ধরিয়ে দিয়ে বলল, তার সালামি। ইস্যু বাবা, এত গিফট দেখে। ইস্যু, যাও তো ফ্রেশ হয়ে আসো, এত ভারী মেকআপ নিয়ে বসে থাকতে হবে না তোমার, ইফরাত বলল। সত্যি বলতে ইস্যুর অনেক অস্বস্তি হচ্ছিল এগুলো নিয়ে বসে থাকতে। ইফরাতের কথায় সে আলমারি থেকে একটা কালো রঙের শাড়ি নিয়ে ফ্রেশ হতে চলে গেল। ইফরাত ওর রুমের মধ্যে চেঞ্জ করে নিল। ইস্যু বেরোতে ইফরাত হা করে ইস্যুর দিকে তাকিয়ে আছে। কালো রঙের শাড়িতে সত্যি ইস্যুকে খুব সুন্দর মানিয়েছে। ইফরাত ইস্যুর এক হাত দূরে নিজের রুমের বারান্দায় চলে গেল, যাকে ছোট্ট ছাদও বলা যায়। ফ্লোরে বসে গেল। ইফরাত ইস্যুকে ইশারায় তার পাশে বসতে বলল। ইস্যুও ইফরাতের পাশে বসলো। ইফরাত আকাশের দিকে তাকিয়ে বলল, জানো ইস্যু, আমি তোমাকে কতটা ভালোবাসি তা কখনো বোঝাতে পারবো না। আর 10টা মানুষের মতো নিজের অনুভূতি আমি বোঝাতে ব্যর্থ। তোমাকে ভালোবাসার পর প্রতিটা সময় তোমাকে হারানোর ভয়ে ভয়ে পার হয়েছে। সেদিন তোমাকে ওই অবস্থায় দেখে কিছু সময়ের জন্য আমি স্তব্ধ হয়ে যাই যে আমি কি করব। আমার অনুভূতি তুমি, আমার ভালোবাসা তুমি ইস্যু। তোমাকে ছাড়া আমি বাঁচার কথা কল্পনাও করতে পারি না। আমিও তোমাকে খুব ভালোবাসি। আমি কখনো বলি নাই, কিন্তু হ্যাঁ, অনেক আগে থেকে ভালোবাসি। আমি ভেবেছিলাম ভালোবাসলেই সব ভালোবাসা পূর্ণতা পায়, আমারটাও পাবে না। কিন্তু আল্লাহ উপহার হিসেবে তোমাকে দিবে আমি ভাবতেও পারি নাই। আমার অনুভূতি তুমি, সবটা জুড়ে শুধুই তুমি। সবার ভালোবাসা পূর্ণতা পাক, সবাই নিজেদের ভালোবাসার মানুষের সাথে যেন ভালো থাকে। তাদের নতুন জীবনের জন্য শুভকামনা। সমাপ্ত। গল্পটি প্রথম থেকে শেষ অবধি যারা পড়েছেন অবশ্যই একটি লাইক করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।